নমস্কার, আপনারা দেখছেন এগোনোচ্ছ। আমরা আজকে লন্ডন বেড়াতে যাবো। বর্তমান সময় লন্ডন আমরা যাবো হচ্ছে 1650 থেকে 1750, ওই পলাশির যুদ্ধের 100 বছর আগের থেকে আমরা এখানে যাব। কিন্তু লন্ডনে তো আমরা লন্ডনে বেড়াতে যাবো, একজনকে দেখতে যাবো, একজনের কর্মকাণ্ড ওই সময়টা দেখতে যাবো লন্ডনে। সেটা আমাদের বাংলার ওই 100 বছর পিরিয়ডের মধ্যে 1725 সাল সময় থেকে রায়গুণাগর ভরতচন্দ্র, বিখ্যাত বাংলার কবি, উনি অন্নদামঙ্গলের মতো সাহিত্য সৃষ্টি করেছিলেন। ওই সময় কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন নবদ্বীপ, আমাদের কৃষ্ণনগরে, এবং গোপাল ভাঁড় বিখ্যাত ওই সময়কারী মানুষ। তারপরে ধরুন আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে রামপ্রসাদ, যার গান আমরা আজও সবসময় গাই। যাই হোক, চলুন দেরি না করে আমরা গণেশজিকে একটু স্মরণ করে নিই। গণেশজিকে স্মরণ করে এইবার দেখুন লন্ডনে চলে যাই সরাসরি ওয়েস্টমিনস্টার অ্যাবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে মহাবিজ্ঞানী নিউটনের সমাধি। এটি হচ্ছে ট্রিনিটি কলেজে, লন্ডনের ট্রিনিটি কলেজে একটা চ্যাপেল আছে ছোট। ওই চ্যাপেলের সামনে এই মূর্তিটি লাগানো আছে, একটি মূর্তি লাগানো আছে। আর চ্যাপেলের সামনে ওখানকার যে চ্যাপেলটা আছে, আসুন এই মূর্তিটি ওখানে যেটা রয়েছে, এই মূর্তিটি একটা অন্য অ্যাঙ্গেল থেকে নেওয়া, একটু কাছ থেকে নেওয়া, দেখতে আরো পরিষ্কার লাগছে। হচ্ছে শিল্পীর কল্পনা, ওই যা পাওয়া গেছে তার উপর থেকে দাঁড়িয়ে। ওনাদের তো আগেকার দিনে পেন্টিং হতো, মানুষ তার নিজের ছবি তোলাতো। যাই হোক, সেইখান থেকে নিউটনের এটি বয়সকালের ছবি। এবার হচ্ছে আমরা একটু অন্যদিকে যাই। মোটামুটি একটা মধ্য বয়সের ছবি বা একটু যুবক অবস্থার ছবি। এটিও শিল্পীর কল্পনা। এই শিল্পীর কল্পনায় নিউটন যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছেন তার সব ছবি। নিউটনের বিখ্যাত এক্সপেরিমেন্ট হচ্ছে আলোর উপরে। এটি হচ্ছে তার একটি ছবি। এই গবেষণাটি এই রিসার্চটি কিন্তু নিউটনের থ্রু দিয়ে আমরাও করেছি ছোট বয়সে। সেটা হচ্ছে প্রিজম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে প্রিজম। এই প্রিজমের মধ্যে রোদ ফেলে ওই আলোর যে বর্ণছটা সেটাকে ধরা পড়তো। নিউটনের দূরবীন, তার এটা বুঝতেই পারছি এটা কপি, 6 ইঞ্চি একটা দূরবীন। বিখ্যাত গ্রন্থের আমরা ছবি দেখতে পাচ্ছি। নিউটনের যেটা মেন গ্রন্থ আমাদের, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, এটা হচ্ছে সেই গ্রন্থের কপি। তা এই প্রিন্সিপিয়া বইটি প্রকাশ হওয়ার পরে নিউটন প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন এবং লন্ডনের রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন এবং প্রথম বিজ্ঞানী যিনি নাইট উপাধিও পান। এই বইটি লিখতে প্রচুর সাহায্য করেছিলেন ফ্ল্যামস্টিড এবং রয়্যাল বলে 2 জ্যোতির্বিজ্ঞানী। বইটি প্রকাশ হওয়ার পরে নিউটন তাদের থেকে বেশ কিছু তথ্যাবলী আরও চান, কাগজপত্র চান, কিন্তু ওনারা দেননি। না দেওয়ার পরে নিউটন কি করেন, যে এদের গবেষণাপত্র, ওনাদের একটু বিরুদ্ধ পক্ষ এসব তো থাকে, সব সর্বত্রই থাকে, তার নামে এদের গবেষণাপত্রটি প্রকাশ করে দেন। তখন বাধ্য হয়ে এরা ফ্ল্যামস্টিড আপনার আদালতে শরণাপন্ন হয় এবং আদালতের নির্দেশে সব তার কিছু ফেরত পান। এতে নিউটনের খুব খারাপ লাগে এবং তার জন্য তিনি কি করেন, পরবর্তী প্রিন্সিপিয়া বইটির পরবর্তী সংস্করণে এই দুজনের নাম যেটা কৃতজ্ঞতা স্বীকারে থাকে বা এই তথ্যটা অমুকের থেকে সংগ্রহ করেছে, এই ব্যাপারটা যেটা থাকে, এই দুজনের নাম প্রিন্সিপিয়া বইটিতে ছিল, তাদের নামটি বাদ দিয়ে দেন। এখানেই শেষটা। আর একটি বড় বিতর্ক হচ্ছে লাইবনিজের সঙ্গে। গটফ্রিড লাইবনিজ, ইনি ছিলেন একজন জার্মানি দার্শনিক এবং
ম্যাথামেটিশিয়ান, গণিতজ্ঞ। ক্যালকুলাস ব্যাপারটা নিয়ে কিন্তু নিউটন যেমন নিজের মতো করে ক্যালকুলাস রেডি করছিলেন, আমাদের এই গডফ্রিডও কিন্তু এটা রেডি করছিলেন। উচ্চারণে কিছু প্রবলেম হতে পারে, নামের উচ্চারণগুলো একটু খটোমটো টাইপের। দুজনের জায়গায় কিন্তু একটা সংঘাত বাঁধে এই ক্যালকুলাসকে কেন্দ্র করে, এবং পত্র পত্রিকায় বিভিন্ন পক্ষ বিপক্ষ হয়ে যায়, লেখালেখি সব কিছু। নিউটন কিন্তু পরবর্তীকালে এই রয়্যাল সোসাইটির সভাপতি, এর জন্য একটা পক্ষপাতিত্বমূলক কমিটি ইত্যাদি গঠন করেন। এই কমিটি পূর্ণ ক্ষমতায় কাজ শুরু করে। এসব অনেক রকম ঘটনা ঘটে যেগুলো আর আলোচনা করতে চাই না। এবার সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে, এই গডফ্রিড যখন মারা যান, অ্যাকচুয়ালি গডফ্রিড খুব ভেঙে পড়েছিলেন। ওনার বিরুদ্ধে যেরকমভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল বিভিন্ন দিক থেকে, নিউটন অসম্ভব বড় বিজ্ঞানী যেমন ছিলেন, অসম্ভব প্রভাবশালীও ছিলেন, ফলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গডফ্রিডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। অথচ দুজনে একই বিষয় কিন্তু রিসার্চ করছিলেন। তা পরবর্তীকালে গডফ্রিড মারা যান, খুব অবসাদগ্রস্ত অবস্থায় মারা যান। তখন নিউটন একটা কথা বলেছিলেন যে এই গডফ্রিডের মন ভেঙে দিয়ে উনি নাকি খুব শান্তি পেয়েছিলেন। এটা এই ব্যাপারগুলো কিন্তু নিউটনের সঙ্গে যায় না, মহাবিজ্ঞানী ছিলেন। তো যাই হোক, গডফ্রিড লেবনিজ আর নিউটন পাশাপাশি একটা কন্ট্রোভার্সি দেখুন লেখা আছে ক্যালকুলাস কন্ট্রোভার্সি। যাই হোক, এই বিতর্কটা সরিয়ে রেখে আমরা মহাবিজ্ঞানের একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখি। এই দেখুন মহাবিজ্ঞানীর বাড়ি, এই মহাবিজ্ঞানীর বাড়ি উৎসব ব্যানারে ছোট্ট বয়সের ছবি। তা একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন আমরা যখন মহাবিজ্ঞানীর কথা বলেছি তখন কিন্তু আমরা শুরু করেছি ওনার সমাধি থেকে বয়স্ক অবস্থা, কারণ উনি 80 বছর বেঁচে ছিলেন। বয়স্ক অবস্থা থেকে তারপরে তার মধ্যবয়স, যুবক, এবং শেষ অবধি শৈশব অবস্থায় গেছি। এবার এই একটা অদ্ভুত প্যাটার্ন আমরা আমি ফলো করেছি। উনি খুব ভুলোমনা ছিলেন, কিন্তু একবার এক বন্ধুকে এরকম নিমন্ত্রণ করেছিলেন। বন্ধু এসে থাকে, নিউটন বাড়িতে নেই, আর ডাইনিং টেবিলে একটাই প্লেটে খাবার টাবার ঢাকা দেওয়া আছে। তা বন্ধুটি নিউটনের ভুলোমনার ব্যাপারটা জানতেন। তখন কি করেন, আজকে আমি নিউটনকে জব্দ করবো এই চিন্তা করে প্লেটটা উল্টে যা খাবার ছিল খেয়ে নেন, নিয়ে উচ্ছিষ্টগুলো ওই প্লেটের মধ্যেই রেখে ঢাকা দিয়ে রেখে দেন। নিউটন যথারীতি আসেন। আসার পরে বন্ধুকে দেখে তো খুব খুশি, ভুলে গেছে যে নিজেই নিমন্ত্রণ করেছিল। বন্ধু, তুমি এসেছো, তুমি বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে, আমি একটু খেয়ে নিই আগে, খুব খিদে পেয়েছে বলে নিউটন খেতে বসে প্লেটটা সরিয়ে দেখেন সব উচ্ছিষ্ট পড়ে আছে প্লেটে। তখন উনি হেসে বলেন, দেখেছো আমার কি অবস্থা, আমি কখন খেয়ে গেছি আমার নিজের মনে নেই। বন্ধু তাকে জব্দ করতে চেয়েছিল, কিন্তু মহাবিজ্ঞানীর মন এত উচ্চ স্তরে থাকে, উনি খেয়েছেন কি না খেয়েছেন সেটাই মনে নেই। মানসিক ব্যাপার না, বিরাট মনের ব্যাপার। দ্বিতীয় জিনিস হচ্ছে, ওনার একটি প্রিয় কুকুর ছিল। নিউটন প্রায় 20 বছর ধরে গবেষণা করছিলেন 2-3টে বিষয়ের উপরে। একটা তার মধ্যে পিরামিডে কিছু আনকোডেড ব্যাপার ছিল, সময়টা খেয়াল রাখলে বুঝতে পারবেন। নিউটনের টাইমটা আমি দিয়ে দিয়েছি, 80 বছর বয়স ছিল, আমরা 100 বছর ধরে এটাকে মোটামুটি দেখছি নিউটনকে। তা ওই পিরামিডের উপর প্রচুর রিসার্চ উনি করেছিলেন। পিরামিডের রিসার্চ অ্যালকেমিস্ট মানে হচ্ছে যারা বিভিন্ন ধাতু থেকে সোনা বানাতে চায়, এটা হচ্ছে অ্যালকেমিস্ট। আর তৃতীয় হচ্ছে আরও কিছু ধর্ম সম্বন্ধীয় ব্যাপার নিয়ে ওনার কিছু গবেষণা ছিল। এবার পরবর্তীকালে কি হলো, পুরোপুরি ওনার একটি কুকুর ছিল, তার নাম হচ্ছে ডায়মন্ড, বাংলায় হীরা। সে কি করলো, ওই একদিনকে এমনভাবে ঝাঁপিয়ে পড়লো ওনার টেবিলের উপরে, মোমবাতি জ্বলছিল, মোমবাতি উল্টে পড়ে গেল ওই
20 বছর ধরে যে গবেষণাটা করছিলেন সেই সব পেপারসের উপরে আগুন ধরে গেল, অনেকটা ড্যামেজ হলো, সেই পেপার বিনষ্ট হলো। তার জন্য কি হলো, পরবর্তীকালে এগুলো নিয়ে উনি কাজ করতে পারেননি। পরে যখন এটা এই গত শতাব্দীতে নিলামে ওঠে, বহুমূল্যে এগুলো সব নিলাম হয়। আপনারা তার ছবিগুলো দেখতে পাচ্ছেন। এই গেল দুটি কথা আপনাকে বললাম। নিউটনের ঔদার্য, শুধু উনি ওনার কুকুরকে, ডায়মন্ডকে বলেছিলেন বা হীরাকে বলেছিলেন, তুই কি করলি তুই জানিস না। তাই এই ছিলেন নিউটন। অদ্ভুত একটা ওনার যেগুলো সমালোচিত হয়েছে, যে কাজগুলো বিভিন্ন সহকর্মীদের সঙ্গে, আবার পাশাপাশি এই কাজগুলো কিন্তু অন্য সাধারণ যেগুলো ঘটেছে ওনার জীবনে, সুতরাং বৈপরীত্য আছে। এইবার আমরা একটা জিনিস বলছিলাম যে আপনারা দেখবেন, এই আমরা যে এপিসোডটা করছি তাই দেখবেন নিউটনের, মহাবিজ্ঞানীর আমরা সমাধি দিয়ে শুরু করেছি এবং শেষে শৈশব অবধি এসেছি। এই বিষয়টা বয়স ক্রমশ কমে আসার ব্যাপারটা কিন্তু আমাদের সত্যজিৎ রায়, মাননীয় সত্যজিৎ রায় একটি ডকুমেন্টারি বানিয়েছিলেন তার নিজের বাবার উপর, সুকুমার রায়, বিখ্যাত কবি, লেখক, আবোল তাবোল, হজবরলা, এসব যার সৃষ্টি। সেই ডকুমেন্টারিতে সেখানে কিন্তু একটা ক্যারেক্টার এসে বলছে, সুকুমার রায়েরই লেখা, যে বয়স কি কখনো কমে, এই বয়স কি কখনো বাড়ে, আমায় মাফ করবেন, বয়স কি কখনো বাড়ে, বয়স কমতে থাকে, আস্তে আস্তে 100 যায়, আবার ধীরে ধীরে কমতে কমতে চলে আসে, কমের দিকে চলে আসে। এবার এই প্যাটার্নটাকে রেখে উনি যখন ছবিটি শেষ করছেন, সুকুমার রায় বোধহয় মাত্র 36 বছর বয়সে মারা গেছেন। ক্ষণজন্মা পুরুষ, ক্ষণজন্মা প্রতিভা। তা সুকুমার রায়ের ওই শেষটা 36 বছর বয়সের ছবি থেকে বা পুরো একদম বয়সকাল, ওনার পক্ষে যে বড় বয়সকালটা, সেখান থেকে নিয়ে ধীরে 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 এখন ছোট্ট সুকুমার রায়ের ছবি সত্যজিৎ রায় দেখান। সেই যে বয়স কারো ঘরে না বয়স কমে, এইটা লক্ষ্য করে আমরা এখানে সেই প্যাটার্নটা ইউজ করেছি। গঙ্গা জলে গঙ্গা পুজো করেছি, এই ফাঁকে তাকে একটু স্মরণ করে নেওয়া গেল, আপনাদেরকে সত্যজিৎ রায়ের এই অমূল্য কাজ সম্পর্কে একটু বলা গেল। ইউটিউবে অ্যাভেলেবেল আছেন, এই ডকুমেন্টারিটা অবশ্যই দেখবেন, খুব সুন্দর। এবং শেষে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা আছে, গানের পালা সাঙ্গমোর, এটি আছে। এইবার আমরা একটু সম্পূর্ণ অন্য বিষয়ের দিকে হাত বাড়াবো বা দেখবো, হাত বাড়াবো বলাটা ঠিক না। আমাদের শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু পাঠশালায় পড়তেন, বাবা মা ছাড়িয়ে দিয়েছিল বড়দাদা সন্ন্যাসী হয়, তারপরে আবার জোর করে পাঠশালায় যেতে পারেন, পাঠশালা গেছেন। তা মহাপ্রভু কিন্তু ছোট বয়সে খুব দুষ্ট ছিলেন। ওনার বড়দাদা বিশ্বরূপ সন্ন্যাস হয়ে যাওয়ার পরে বাবা ওনাকে স্কুল মানে পাঠশালা ছাড়িয়ে দেন। তখন এমন দুষ্টুমি শুরু করেন, ওনার নাম তো চৈতন্য মহাপ্রভু ছিলেন, আর নিমাই এমন দুষ্টুমি শুরু করেন, বাবা আবার বাধ্য হন ওনাকে পাঠশালায় পাঠাতে। প্রথমে নিজে ছিলেন ছাত্র, পরবর্তীকালে নিজে হয়ে যান টিচার, উনি ছাত্র পড়াতেন। এই অবস্থায় আরও ভালো কিছু করার জন্য নানা রকম গবেষণা, এটা বিজ্ঞানের গবেষণা, এটা ন্যায়শাস্ত্র, বিভিন্ন রকম যে দর্শনের যে সমস্ত সমস্যা আসতো, সেই সমস্ত নিয়ে লেখালেখি চর্চা, সেটাও তো গবেষণা এক ধরনের। তা উনি করতেন। তা ওনার এক সহপাঠী ছিল রঘুমণি, রঘুনাথ, সহপাঠী ছিল। তার দুজনে মিলে একদিনকে হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে গেলেন। রঘুনাথ একটি ন্যায়শাস্ত্রের একটি বিশেষ বিষয়ের উপর একটি গবেষণা পত্র, যেটাকে আমরা থিসিস বলি, সেটা লিখেছিলেন। তা বললেন, বন্ধু আমি এটা লিখেছি, তুমি শোনো, এটা যদি মানুষ গ্রহণ করে তাহলে কিন্তু আমার একটু উপকার হয়, ভালো একটু প্রচার হয়, প্রসার হয়, আমার আরও ছাত্র বাড়ে ইত্যাদি। তো মহাপ্রভু সহপাঠীটা সবটা শুনলেন ধৈর্য ধরে, দিয়ে বললেন,
বন্ধু আশ্চর্য, আমিও কিন্তু এই একই বিষয়ের উপর গবেষণা করেছি। আমার আমার ন্যায়শাস্ত্রের উপর আমিও একই বিষয়ের উপর গবেষণা করেছি, তুমি আমারটা একটু শোনো। তো মহাপ্রভু যখন বলতে শুরু করলেন, ধীরে 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 বলতে থাকলেন, আর এই রঘুনাথ কিন্তু কাঁদতে থাকলেন। বলে, তুমি কাঁদছো কেন, কী হয়েছে? বলে, তুমি যা লিখেছো ওটা যখন প্রকাশ পাবে, আমার লেখাটার দিকে কেউ আর ফিরেও তাকাবে না। তখন চৈতন্য মহাপ্রভু বুঝলেন যে বন্ধুর অসুবিধা হবে, উনি যদি এই লেখাটা সবার সামনে নিয়ে আসেন। বন্ধুর প্রচুর অসুবিধা হবে, কারণ বন্ধুর প্রতিষ্ঠা এটার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, বন্ধু যাতে প্রতিষ্ঠা পায়, তার ছাত্র বেশি করে আসবে ইত্যাদি। তখন ক্ষুরদা বুদ্ধি, কারণ রঘুনাথও কিন্তু ভালো ছিলেন পড়াশোনায়, ক্ষুরদা বুদ্ধি নিমাই কী করলেন, নিজের পেপারটা, থিসিস পেপারটা ছিঁড়ে গঙ্গায় ফেলে দিলেন। এই উদাহরণটা এটা আমি ছোট বয়সে পড়েছিলাম, এটা মাথায় ছিল। নিউটনের এই ঘাটাঘাটি করতে গিয়ে দেখছি যে নিউটন আর গডফ্রি একই রকম ক্যালকুলাস নিয়ে করেছিলেন, করে তিক্ততা তৈরি হয়ে গেছিল একই সাবজেক্টের জন্য। এমন তিক্ততা হয়েছে, নিউটন তাকে অনেকভাবে ঘিরে দিয়েছিলেন, তার ক্ষমতা দিয়ে, তার সব কিছু দিয়ে। তা গডফ্রি যখন মারা যান, নিউটন এত বড় কথা বলেন, জোর মন ভেঙে দিয়ে আমি খুব শান্তি পেয়েছি। আর মহাপ্রভু নিজের থিসিস অতি উৎকর্ষ জেনেও নিমাই নিজেরটা ছিঁড়ে ফেলে দিলেন। কেন? যাতে বন্ধু, সহপাঠী, একই সাবজেক্টে রিসার্চ করেছেন এদের মতোই, কিন্তু বন্ধুর যাতে উন্নতি হয়, বন্ধুর যাতে ভালো হয়। এটা হচ্ছে মহাবিজ্ঞানী নিউটন তো ছোটখাটো মানুষ নয়, বিশাল মানুষ, বিশাল মাপ, তার মনের অবস্থান অনেক বড়। তিনি কিন্তু তা সত্ত্বেও এইরকম একটা ভাবধারা নিয়েছিলেন। আর মহাপ্রভু বলে না, ভারতীয়দের মধ্যে এই ব্যাপারটা আছে, দেখবেন আমাদের মধ্যে চট করে কারোর ক্ষতি করব না, একটা পোকাকে মেরেও মারলাম, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে আছে। সাধারণভাবে দেখবেন আমরা চেষ্টা করি কোনো প্রাণকে হত্যা না করতে, এটা আছে আমাদের মধ্যে। এটা হচ্ছে সাংস্কৃতিক পার্থক্য। সাংস্কৃতিক পার্থক্য কেন? আমরা এইভাবে বড় হয়েছি, কারোর ক্ষতি করো না, পারলে মানুষের উপকার করো, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের গোটা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু এটা আমাদের ভয়ঙ্কর ভাবে আছে, তার জন্য আমরা যেখানে যাই আমাদের ওয়েলকাম করি। আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে, আমরা তো ঠিক আছি, এটাই সব থেকে বড় জিনিস। আমরা কেন ঠিক আছি? এটা হচ্ছে গীতা, ভগবদ গীতা। গীতা অনেক রকম গীতা পাওয়া যায়, বেদ গীতা আছে, অষ্টাবক্র গীতা আছে, তা গীতার অনেক সংখ্যা। মূলত ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যাটা করেছেন সেটা হচ্ছে ভগবদ গীতা বলা হয়। সেটা গীতা হচ্ছে আমাদের বেস, আমাদের সংস্কৃতির আকুর গ্রন্থ হচ্ছে গীতা। এবার গীতা যদি আমরা বলতে থাকি, যে কেউ গীতা 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 এবং ত্যাগী চলে আসবে। অর্থাৎ ত্যাগ আমাদের ভারতীয় সংস্কৃতি ত্যাগের উপর দাঁড়িয়েছে। সেই জন্য এই ব্যাপারটা কিন্তু আমাদের আছে। একদম শেষে আমাদের মনে আছে মহাবিজ্ঞানী নিউটনের কাছে আবার একটু ফিরে যাই। উনি একটা বেঞ্চে বসেছিলেন, একটা আপেল গাছের তলায়, উপর থেকে আপেলটা খসে পড়লো। বিখ্যাত ঘটনা, আপেল খসে পড়ার ঘটনা। তো সেই আপেল খসে পড়ার ফলে কি হলো, ওনার ভিতরে একটা চিন্তা ভাবনা এলো, মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে। পৃথিবী বিখ্যাত ঘটনা। এবার আপেল গাছটি কোথায়? ঘটনাটা তো ঘটেছিল, আপেল গাছটি কোথায়? আপেল গাছটা কিন্তু নেই, নষ্ট হয়ে গেছে, মানে তার খোঁজ পাওয়া যায়নি অথবা নষ্ট হয়ে গেছে। কিন্তু ওনার বংশধরটি কিন্তু আজও আছে। এই হচ্ছে আপেল গাছটির বংশধর। এটা নিউটনের আপেল গাছটির বিখ্যাত বংশধর, কেমব্রিজের বোটানিক্যাল গার্ডেনে পাওয়া গেছে। কিরকম পড়বো না? আমিও খুব আনন্দ পেয়েছি এটা খুঁজে বার করতে পেরে। ওনার মতো বিষয় শেয়ার করুন, শেয়ার করেও আনন্দ পাবেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের দিন শুভ হোক। নমস্কার।